বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, হাউ আর ইউ? আশা করি তোমরা ভালো আছো। আমি তোমাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আমি আজকে আবার তোমাদের সামনে উপস্থিত হয়েছি সিম্পল হারমোনিক মোশন, অর্থাৎ পিরিয়ডিক মোশনের একটা অংশ, যে সিম্পল হারমোনিক মোশন বা সরল দোলন গতি। তো সরল দোলন গতিটা কি? সরল দোলন গতি হচ্ছে যে কোনো বস্তুর ত্বরণ যদি সবসময় একটা নির্দিষ্ট বিন্দু অভিমুখে ক্রিয়া করে, কোনো বস্তুর ত্বরণ যদি সবসময় একটা নির্দিষ্ট বিন্দু অভিমুখে ক্রিয়া করে এবং তার সেটা সরণের সাথে সমানুপাতিক থাকে, কিন্তু সরণের বিপরীতমুখী, এই জাতীয় কোনো গতি যদি আমাদের গোচরীভূত হয় বা আমরা যদি দেখি, তাহলে সেই গতিটাকে আমরা বলবো সরল দোলন গতি। আজকে আমরা এই সরল দোলন গতি, তার সমীকরণ, এই সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আমি তোমাদের সাথে আছি ডক্টর আলিবউদ্দিন, লেকচারার ফিজিক্স, সৈয়দউদ্দিন ডিগ্রি কলেজ। চলো দেখি যে এই একটা সরল রেখা, এই বিন্দুটা হলো ও বিন্দু, এটা হলো এ বিন্দু, এটা হলো বি বিন্দু। এখন এই বস্তুর ও বিন্দুতে এক্স ইজ ইকুয়াল টু 0, কিন্তু সরণ এই দিকে ক্রিয়াশীল, কিন্তু ত্বরণ সর্বদা হচ্ছে এই দিকে ক্রিয়াশীল, কারণ এইখানে ভি ইজ ইকুয়াল টু 0, এখানে ভি ইজ ইকুয়াল টু 0। আমরা যদি এই দিকে বল প্রয়োগ করি, তাহলে দেখা যাবে যে বস্তুটা সরণ ঘটছে এই দিকে, কিন্তু ত্বরণ আছে এই দিকে। আবার এই ত্বরণ এইখানে এসে কি হয়ে গেল, এখানে এসে সাথে সাথে সে অভিমুখ পরিবর্তন করে এই দিকে ক্রিয়া করছে, সরণ কিন্তু আবার এই দিকেই আছে। তাহলে দেখা যাচ্ছে ও এ এবং ও বি এই দুটি অংশেই ত্বরণ কিন্তু সব সময় ও বিন্দু অভিমুখে ক্রিয়াশীল, ও বিন্দু অভিমুখে ক্রিয়াশীল। এবং সরণ কি হচ্ছে, সরণ ও এ বরাবর অথবা ও বি বরাবর, আর ত্বরণ হচ্ছে বি ও বরাবর অথবা এ ও বরাবর। ত্বরণ সব সময় কী করছে, গতিপথের ও বিন্দু অভিমুখে কাজ করছে। তাহলে যেহেতু ও বিন্দু অভিমুখে ত্বরণটা কাজ করছে, তাহলে আমাদের এই সংজ্ঞার সঙ্গে এটা একাত্মতা ঘোষণা করছে যে গতিপথের কোনো নির্দিষ্ট বিন্দু অভিমুখে যদি তার গতির ত্বরণ ক্রিয়াশীল হয় এবং সেই ত্বরণের মান সরণের সাথে সমানুপাতিক কিন্তু বিপরীতমুখী, এই যে বিপরীতমুখী, তাহলে সেই ধরনের গতিগুলোকে আমরা বলবো সরল দোলন গতি, সিম্পল হারমোনিক মোশন, যেটাকে আমরা সংক্ষেপে SHM বলছি, SHM, সিম্পল হারমোনিক মোশন। তাহলে এটা আমাদের একটা উদাহরণ কি বলছে, সরল দোলকের গতি সরল ছন্দিত গতি বা সরল দোলন গতি, সরল ছন্দিত গতি বা সরল দোলন গতি, সিম্পল হারমোনিক মোশন কার? সরল দোলকের। কখন সেটা বলছে, সরল দোলকের কৌণিক বিস্তার যদি 4 ডিগ্রির কম হয়, এর কৌণিক বিস্তার লেস দ্যান 4 ডিগ্রি যদি হয়, তাহলে তখন সরল দোলকের গতি, তখন সরল দোলকের গতি সরল ছন্দিত গতি। ঠিক আছে, কৌণিক বিস্তার 4 ডিগ্রির কম হলে, কৌণিক বিস্তার থিটা লেস দ্যান 4 ডিগ্রি হলে সরল দোলকের গতি সরল ছন্দিত গতি। তাহলে সরল দোলকের কৌণিক বিস্তার কোনটা? সরল দোলকের কৌণিক বিস্তার কোনটা? এই কৌণিক বিস্তার এবং সরল দোলকের সমস্ত বিষয় নিয়ে আমরা লেকচারে আলোচনা করব। তার আগে দেখি যে সরল দোলক কাকে বলে, সরল দোলক কাকে বলে। সরল দোলক দেখে তারপরে হচ্ছে আমরা সরল দোলকের গতি হিসাব করব। সরল দোলক, সিম্পল পেন্ডুলাম, সিম্পল পেন্ডুলাম, এটা কি? এই সরল দোলককে যদি আমরা দেখতে যাই বা সংজ্ঞায়িত করতে যাই, তাহলে একটা আদর্শ সরল দোলক থাকে। সেই আদর্শ সরল দোলকের সমীকরণ কি হবে? আদর্শ সরল দোলক বলছে যে এমন একটা বস্তু নিতে হবে যে বস্তুটার হচ্ছে ভর থাকবে কিন্তু আয়তন থাকবে না, ভর থাকবে কিন্তু আয়তন থাকবে না। একটা সুতা নিতে হবে যে সুতাটা হচ্ছে অপ্রসারণীয়, টানলে লম্বা হবে না, পাকহীন এবং নমনীয়। অপ্রসারণীয়, নমনীয়, পাকহীন একটা সুতার সাহায্যে শক্ত অবলম্বন থেকে বেঁধে ওই ভারী বস্তুটাকে যদি ঝুলাই, তাহলে টান টান হয়ে ঝুলতে থাকবে এইভাবে। এবার যদি ওইটাকে টেনে ছেড়ে দেওয়া যায়, তাহলে সেটা মুক্তভাবে এরকমভাবে দুলতে থাকবে। তো এইভাবে দোলনরত অবস্থায় যে বস্তুটা গঠিত হলো, সেইটার নাম হলো সরল দোলক, এবং সেটা আদর্শ সরল দোলক, আদর্শ সরল দোলক। তো বিষয় যেটা, সেটা হচ্ছে যে আদর্শ বস্তু বা আদর্শ অ্যাক্সেসরিজ
পাওয়া সম্ভব নয়। পৃথিবীতে এমন কোনো বস্তু নেই যার আয়তন নেই অথচ ভর আছে। তাহলে আমরা কি করব, এখানে সরল দোলক কি বানানো বন্ধ করে দেব? না, এখানে যেটা করতে হবে সেটা হলো এমন একটা বস্তু নিতে হবে যার ভর থাকবে কিন্তু খুব ক্ষুদ্র আকৃতির হবে, অর্থাৎ বেশি আপেক্ষিক গুরুত্ব বিশিষ্ট একটা বস্তু নিতে হবে যার হচ্ছে আয়তন ছোট হবে কিন্তু ভর বড় হবে। তো এইরকম একটা বস্তু যদি নিই, আর সুতাটা কেমন নেব, যে পাকহীন একটা সুতা নেব, যে সুতাটা টানলে কম লম্বা হয়। যেমন রেশমি একটা সুতা যদি আমরা নিই, তাহলে নিয়ে যদি একটা সরল দোলক তৈরি করি, তাহলে মোটামুটি একটা বাস্তব সরল দোলক আমরা তৈরি করতে পারবো। তাহলে সেই সরল দোলকটা কি, যে এইখানে একটা শক্ত অবলম্বন থেকে আমরা এই সুতায় বেঁধে এইটাকে ঝুলিয়ে দিলাম, এটা হলো ও বিন্দু। তাহলে এই ঝুলিয়ে দিলাম, এখন যেটা তৈরি হলো এটা হলো সরল দোলক। তাহলে এই সরল দোলকের এই ও বিন্দুকে বলা হয় ঝুলন বিন্দু। ঝুলন বিন্দু, যে শক্ত অবলম্বন থেকে ঝুলিয়ে দেওয়া হয় সেটাকে বলা হয় ঝুলন বিন্দু। ঝুলন বিন্দু থেকে ববের পৃষ্ঠ পর্যন্ত যে দূরত্ব, সেই দূরত্বটা হচ্ছে আমাদের সুতার দৈর্ঘ্য। তাহলে এল হলো আমাদের সুতার দৈর্ঘ্য। এই সুতার দৈর্ঘ্য এবং ববের ভারকেন্দ্র পর্যন্ত দূরত্ব সেটা হলো আর। তাহলে এই আরকে বলা হয় আমাদের ববের ব্যাসার্ধ। এই যে গোলকটা, যেটা এই গোলকটাকে বলা হয় বব। বব, বিওবি, বব। এই বব বা দোলটও বলে এটাকে, বব দোলট বা দোলক পিণ্ড বলে, দোলক পিণ্ড। এই বব দোলট বা দোলক পিণ্ড যেটা, তার ব্যাসার্ধ হলো আর। এখন এই এল প্লাস আর এইটাকে বলা হয় কার্যকরী দৈর্ঘ্য। কার্যকরী দৈর্ঘ্য, কার্যকরী দৈর্ঘ্য। তাহলে ববটা যখন দুলতে থাকে তখন তার ব্যাসার্ধ হিসাবে আমরা কিন্তু এই কার্যকরী দৈর্ঘ্যকে ব্যবহার করি। অর্থাৎ কি হবে এখন, তাহলে এই সরল দোলকটা দুলে কখনো এই বিন্দুতে আসবে, কখনো এই বিন্দুতে আসবে। কিন্তু বিষয়টা হচ্ছে এই সরল দোলকের সব সময়ের গতিই কিন্তু সরল সন্ধিত গতি হবে না। এই সরল দোলকের সব মুহূর্তের গতিই কিন্তু সরল সন্ধিত গতি হবে না। কখন হবে, এই যে থিটা, যেটা এই থিটার নাম হলো কৌণিক বিস্তার। তাহলে এই কৌণিক বিস্তার থিটা ইজ লেস দ্যান 4 ডিগ্রি হতে হবে। তাহলে একটা সরল দোলক বানিয়ে সেই সরল দোলকের কৌণিক বিস্তার অর্থাৎ থিটার মান যদি লেস দ্যান 4 ডিগ্রি হয়, তাহলে তখন সেটা হবে কি সরল সন্ধিত গতি। তাহলে 4 ডিগ্রি না হলে কি হবে, আসলে 4 ডিগ্রি হওয়া এই কারণে দরকার, 4 ডিগ্রি হচ্ছে একটা খুব ছোট একটা কোণ। তাহলে কোনো এক সময় এইভাবে যদি আমরা দেখি যে এইটা হলো আদি অবস্থান, এটা হলো, এটাকে নাম দিয়ে দিই আমরা, এটা এ অবস্থান, সাম্য অবস্থান, এটা হলো বি অবস্থান, এটা হলো সি অবস্থান। তাহলে এ বি সি তিনটা অবস্থান। এ অবস্থানে কি হয়েছে, এক্স ইজ ইকুয়াল টু 0। তাহলে এক্স ইজ ইকুয়াল টু 0 থেকে সে সর্বোচ্চ কত যাচ্ছে, ডানে যাচ্ছিল বি বিন্দুতে, বামে আসছে সি বিন্দুতে। এই এ থেকে ডানে অথবা বামে যে সর্বোচ্চ দূরত্বটা অতিক্রম করলো তার কৌণিক মান হচ্ছে থিটা, এবং সেই থিটার মান হতে হবে লেস দ্যান 4 ডিগ্রি। কেন 4 ডিগ্রি? এই কারণে হতে হবে, যদি এটা 4 ডিগ্রি হয় তাহলে খুব স্বল্প দূরত্বে গেল, সে যাবার পথে কি হবে, যে পথে যাবে আসার পথেও সেই পথে ফিরে আসবে। এই এ বি যে দূরত্বটা থাকবে সেই দূরত্বটাই অ্যাপ্রক্সিমেটলি লিনিয়ার, প্রায় সরল রেখা মনে হবে। কিন্তু এই কোণটা যদি অনেক বড় হয়, তাহলে অনেক বড় হয়ে গেল, তাহলে এই পথে যে এই পথে আর ঘুরতে পারবে না। তখন দেখা গেল যে এইরকমভাবে টুইস্ট করছে, এইভাবে করছে, যে পথে যাচ্ছে সেই পথেই কিন্তু ফিরে আসছে না। তাহলে সেই পথেই যদি ফিরে না আসে, তাহলে সরল দোলকের সংজ্ঞায় সে পড়ছে না। অতএব তখন ওই গতিটাকে আমরা আর সরল সন্ধিত গতি বলতে পারবো না। সরল সন্ধিত গতি তখনই হবে যখন যে পথে যাবে সেই পথেই যেন ফিরে আসে, আর সেই পথেই ফিরে আসার জন্য তাকে অবশ্যই কৌণিক বিস্তারটা খুব কম রাখতে হবে, অর্থাৎ স্বল্প বিস্তার রাখতে হবে। এই স্বল্প বিস্তারটাকেই এখানে বলা হচ্ছে লেস দ্যান 4 ডিগ্রি। ঠিক আছে, ক্লিয়ার? তো এই সরল দোলক সম্পর্কে সঠিক জানতে গেলে আমাদের এই সমস্ত বিষয়গুলোর উপরে সরল দোলকের 4টা সূত্র আছে।
এইগুলো সম্পর্কে 4টা সূত্র আমাদের আছে। সে 4টা সূত্র, প্রথম সূত্র, দ্বিতীয় সূত্র, তৃতীয় সূত্র, চতুর্থ সূত্র। প্রথম সূত্রটা কি? এইগুলো আমার মনে হয় তোমাদের মুখস্থ আছে। এইগুলো হচ্ছে কি বলছি, যে একটা সরল দোলক নির্দিষ্ট বব, নির্দিষ্ট কার্যকরী দৈর্ঘ্য নিয়ে যদি নির্দিষ্ট স্থানে তৈরি করি আমরা, নির্দিষ্ট কার্যকরী দৈর্ঘ্য, নির্দিষ্ট বব, নির্দিষ্ট কৌণিক বিস্তার যদি ঠিক রাখি, অর্থাৎ 4 ডিগ্রির নিচে যদি হয়, তাহলে বলছে প্রত্যেকটা দোলনের জন্য একই সময় লাগবে। তাহলে নির্দিষ্ট সরল দোলকের জন্য নির্দিষ্ট স্থানে প্রত্যেকটা দোলনের জন্য একই সময় লাগবে, কারণ একটাই সরল দোলক সেখানে তৈরি হবে। ঠিক আছে। দ্বিতীয় সূত্রটা কি? তাহলে প্রথম সূত্র গেল এটা। দ্বিতীয় সূত্রে, প্রথম সূত্রের আসলে কোনো গাণিতিক ব্যাখ্যা নেই। প্রথম সূত্র প্রত্যেকটা দোলনের জন্য সময় সমান লাগবে। দ্বিতীয় সূত্রে কি বলছে? দ্বিতীয় সূত্র বলছে কোনো সরল দোলক যদি নির্দিষ্ট স্থানে তৈরি করা হয়, তাহলে জি এর মান কনস্ট্যান্ট। অভিকর্ষ ত্বরণের উপর প্রভাব আছে এর উপরে। তাহলে অভিকর্ষ ত্বরণ তাকে টেনে নিচের দিকে নামিয়ে নিয়ে আসছে, তার গতির উপরে অভিকর্ষ ত্বরণের প্রভাব আছে। সেই প্রভাবটার কারণে যদি নির্দিষ্ট স্থানে হয়, তাহলে অভিকর্ষ ত্বরণ সবার জন্য একই হবে। আর একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর কি, যে এর কার্যকরী দৈর্ঘ্য এল প্লাস আর। তাহলে এই দুইটা হচ্ছে এর গতিকে প্রভাবিত করছে। আর কৌণিক বিস্তার প্রভাবিত করে, কিন্তু কৌণিক বিস্তারকে আমরা সব সময় কী করি, একটা কনস্ট্যান্ট মানে রেখে দিই, তাহলে এখন দ্বিতীয় সূত্র কি বলছে, যে এইভাবে যদি আমরা একটা সরল দোলক তৈরি করি, তাহলে তার পর্যায়কাল হবে যেটা, সেই পর্যায়কাল প্রপোর্শনাল টু √L, যখন জি স্থির থাকবে। জি এর মানের যদি আমরা কোনো পরিবর্তন না করি, তাহলে জি এর পরিবর্তন বলতে কি বোঝা যাচ্ছে, যে নির্দিষ্ট স্থানে। তাহলে নির্দিষ্ট স্থানে যদি থাকে, তাহলে জি এর মানের কোনো পরিবর্তন হবে না, এবং সেই ক্ষেত্রে আমাদের সরল দোলকের দোলনকাল নির্ভর করবে পুরোটাই হচ্ছে তার কার্যকরী দৈর্ঘ্যের উপরে। কার্যকরী দৈর্ঘ্য যদি বাড়ে, কার্যকরী দৈর্ঘ্য যদি বৃদ্ধি পায়, তাহলে কী হবে, দোলনকাল বৃদ্ধি পাবে। দোলনকাল বৃদ্ধি পাওয়ার অর্থ হচ্ছে কি, যে ধীরে ধীরে চলবে। আর যদি এল এর মান কমিয়ে দিই আমরা, তাহলে দোলনকাল কমে যাবে। আর দোলনকাল কমে যাওয়ার অর্থ কি, যে খুব দ্রুত চলবে। এইটা তৃতীয় সূত্র কি? তৃতীয় সূত্র টি প্রপোর্শনাল টু 1/√G। তার মানে অভিকর্ষ ত্বরণের সাথে কেমন সম্পর্ক সেইটা দেখানো হয়েছে এখানে। কখন? যখন টি স্থির থাকবে, অর্থাৎ এল, যখন এল স্থির থাকবে, তাহলে এল এর মান নির্দিষ্ট রেখে, কার্যকরী দৈর্ঘ্যের মান নির্দিষ্ট রেখে যদি ভিন্ন ভিন্ন জায়গায় আমরা সরল দোলক তৈরি করি, ভিন্ন জায়গা বলতে যেখানে যেখানে অভিকর্ষ ত্বরণের মান পরিবর্তন হয়, সেরকম ভিন্ন ভিন্ন জায়গায় যদি আমরা সরল দোলক তৈরি করি, তাহলে যেখানে জি এর মান যত কম হবে, সেই জায়গায় সরল দোলকের দোলনকাল তত বেশি হবে। জি এর মান যেখানে বেশি হবে, সরল দোলকের দোলনকাল সেখানে কম হবে। তাহলে আমরা জানি মেরু অঞ্চলে জি এর মান সবচেয়ে কম। তাহলে একই অ্যারেঞ্জমেন্টের একটা সরল দোলক যদি আমরা তৈরি করি মেরু অঞ্চলে একটা, আর বিষুবীয় অঞ্চলে, সেই একই জিনিসটাকে একবার মেরু অঞ্চলে নিলাম আর একবার বিষুবীয় অঞ্চলে নিলাম। তাহলে মেরু অঞ্চলে যখন যাব, তো আমরা জি এর মান খুব বেশি হবে তখন আমাদের। তাহলে জি এর মান যদি বেশি হয়, তাহলে সেই ক্ষেত্রে টি এর মান কি হবে, খুব কম হবে, অর্থাৎ খুব দ্রুত চলবে, সেটা পর্যায়কাল খুব কমে যাবে। আবার বিষুবীয় অঞ্চলে যদি নিয়ে যাই, তাহলে দেখা যাবে যে জি এর মান অনেক কম হয়ে যাচ্ছে। তাহলে জি এর মান যখন কম হয়ে যাচ্ছে, তখন আমাদের টি এর মান কী হবে, বেশি হবে। তাহলে ওই সরল দোলকটাই তখন ধীরে চলবে। একই কার্যকরী দৈর্ঘ্য, একই কৌণিক বিস্তার, এরকম সরল দোলক যদি আমরা একটা মেরুতে বসাই আর একটা হচ্ছে বিষুবীয় অঞ্চলে বসাই, তাহলে বিষুবীয় অঞ্চলটা দেখা যাবে যে সরল দোলকটা খুব ধীরে ধীরে চলছে। জি এর মান কম হলে টি এর মান বেশি হবে। এই আর চতুর্থ সূত্রটা কি বলছে? চতুর্থ সূত্র আসলে প্রথম সূত্রেরই একটা রূপ। বলছে এই ববের ভর নির্দিষ্ট স্থানে যদি তৈরি করি আমরা, তাহলে এই ববের ভর, তারপরে হচ্ছে ঝুলন বিন্দু, এই সমস্ত বিষয় বা ববের ভর, ববের উপাদান, বরের আকৃতি, এই সমস্ত ববের যে গুণাবলীগুলো আছে, এইটা আসলে সরল দোলকের দোলনকালের উপরে কোনো প্রভাব ফেলতে পারছে না। এটাই বলছে হলো আমাদের
চতুর্থ সূত্রে। তাহলে এই সূত্র দুইটা পেয়েছি আমরা গাণিতিক সূত্র। তাহলে এই প্রথম আর দ্বিতীয় আর তৃতীয় সূত্রকে যদি আমরা সমন্বয় করি তাহলে কি পাবো, টি ইজ ইকুয়াল টি প্রপোর্শনাল টু রুট ওভার এল বাই জি। তাহলে টি ইজ ইকুয়াল টু কে রুট ওভার এল বাই জি। এইটা বিজ্ঞানীরা বিভিন্ন পরীক্ষার মাধ্যমে দেখেছে যে এই কে এর মান 2 পাই হয়। তাহলে 2 পাই যদি হয় তাহলে টি ইজ ইকুয়াল টু 2 পাই রুট ওভার এল বাই জি। এটাই হলো আমাদের সরল দোলকের দোলনকালের রাশিমালা। এটাই হলো আমাদের সরল দোলকের দোলনকালের রাশিমালা। ঠিক আছে, এটা হলো আমাদের সরল দোলকের দোলনকালের রাশিমালা। এখন এইখানে আমাদের যে বিষয়গুলো গুরুত্ব সহকারে আসে সেটা হচ্ছে যে যেমন টি ইজ ইকুয়াল টু আমরা পেলাম 2 পাই রুট ওভার এল বাই জি এইটা। তাহলে এখান থেকে অথবা দ্বিতীয় সূত্র থেকে আমরা কি দেখছি, টি স্কোয়ার প্রপোর্শনাল টু এল, টি স্কোয়ার প্রপোর্শনাল টু এল। তাহলে এল এর মান যত বাড়বে তার বর্গ আকারে তার কার্যকরী এই দোলনকালের মান বাড়বে, দোলনকালের মান বাড়বে। এখন এই দুইটাকে নিয়ে যদি আমরা একটা লেখচিত্র অঙ্কন করি তাহলে কি হবে, লেখচিত্রটা এইরকম। তাহলে এই দিকে থাকবে হলো এল, এইদিকে থাকবে হলো টি স্কোয়ার, এটা মূলবিন্দু। তাহলে কি হবে, টি স্কোয়ার প্রপোর্শনাল টু এল। তাহলে এই মূল বিন্দুকে আমি একটা সরলরেখা পাবো আমরা, ওসি। এটা হলো এক্স অক্ষ, এটা হলো ওয়াই অক্ষ। তাহলে এটাই হচ্ছে আমাদের এল টি স্কোয়ার লেখচিত্র, এল টি স্কোয়ার লেখচিত্র, এল টি স্কোয়ার লেখচিত্র। এই লেখচিত্রগুলো খুব গুরুত্বপূর্ণ কারণ এটা অবজেক্টিভে এইগুলো দেওয়া হয় যে এল টি স্কোয়ার লেখচিত্র কোনটি। এটা আমাদের কিন্তু ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স বা ওয়াই প্রপোর্শনাল টু এক্স সমীকরণের লেখচিত্রের মতো, অর্থাৎ মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ। আবার টি স্কোয়ার প্রপোর্শনাল টু 1/জি, তাহলে এই 1/জি-কে যদি আমরা একক ধরে একটা গ্রাফ অঙ্কন করি তাহলে এটাও মূল বিন্দুগামী সরলরেখা পাবো আমরা। অর্থাৎ এই দিকে থাকবে আমাদের কি 1/জি আর এইদিকে হলো টি স্কোয়ার, মূল বিন্দুগামী সরলরেখা পাবো। কিন্তু তুমি যদি 1/টি স্কোয়ার না 1/জি না নিয়ে জি এর সঙ্গে গ্রাফ করো তাহলে কি হবে, এটাই, এদিকে হলো জি, এদিকে হলো টি স্কোয়ার, এই। তাহলে এইভাবে আমরা লেখচিত্রটা পাবো। তাহলে কি হচ্ছে, জি এর মান যখন সবচেয়ে কম থাকবে তখন টি এর মান সব থেকে বেশি থাকবে। জি এর মান যদি আস্তে আস্তে বাড়তে থাকে তাহলে টি এর মান আস্তে আস্তে কমতে থাকবে, টি এর মান কমতে থাকবে। এই সমীকরণ থেকে সেটাই বোঝা যাচ্ছে যে মেরু অঞ্চলে সেই ঘটনার মতো যে জি এর মান যত বাড়বে এই টি এর মান তত কমে যাবে। তাহলে এটা হলো আমাদের এল টি স্কোয়ার, তারপর টি জি এদের মধ্যে গ্রাফ। এই গ্রাফগুলো একটু ভালো করে অনুধাবন করে রাখতে হবে, ঠিক আছে। তাহলে সরল দোলক কি, আসলে সরল দোলক একটা পর্যায়বৃত্ত গতিসম্পন্ন একটা বস্তু, পর্যায়বৃত্ত গতিসম্পন্ন একটা বস্তু। তাহলে এটা হলো একটা বৈশিষ্ট্য, পর্যায়বৃত্ত গতিতে চলে এটা। 2 নম্বর বৈশিষ্ট্যটা কি, এর ত্বরণ সবসময় একটা নির্দিষ্ট বিন্দু অভিমুখে কাজ করে। এর ত্বরণ সবসময়, এখানে দেখা যাবে সবসময় এ বিন্দু অভিমুখে কাজ করছে। ত্বরণ সবসময় একটা নির্দিষ্ট বিন্দু অভিমুখে কাজ করে। ত্বরণ সরণের সমানুপাতিক কিন্তু বিপরীতমুখী, ত্বরণ সরণের বিপরীত, এই সমানুপাতিক কিন্তু বিপরীতমুখী। আর একটা বিষয় হচ্ছে যে এই গতিটা এ থেকে বি পর্যন্ত কিন্তু একটা সরল রৈখিক গতি, এটা হলো একটা সরল রৈখিক গতি। এই সমস্ত বিষয় বা এই পর্যায়বৃত্ত এই সরল দোলনের এই বৈশিষ্ট্যগুলো সরল দোলন মেনে চলে। তো এই মোটামুটি সরল দোলক নিয়ে আমাদের আলোচনা। এখানে একটা প্রশ্ন আছে যে আমরা সরল দোলক চলার সময়, একটা সরল দোলক যখন এইভাবে চলে তখন আমরা এই সরল দোলকটা চলার যে শব্দ সেই শব্দটা শুনতে পাই না কেন, এইটা কারণ হচ্ছে সরল দোলকের দোলনকাল সাধারণত 2 সেকেন্ড বা এর কাছাকাছি থাকে। তাহলে 2 সেকেন্ড যদি হয় তাহলে এর কম্পাঙ্ক কত, f = 1/2 সমান হচ্ছে 0.5 হার্জ।
তো 0.5 হার্টস আমাদের অডিয়েবল রেঞ্জ হচ্ছে 20 হার্টস থেকে 20 কিলো হার্টস, 20 কিলো হার্টস। তাহলে এইটা হলো আমাদের অডিয়েবল রেঞ্জ। তাহলে এই অডিয়েবল রেঞ্জের বাইরে, শ্রাব্যতার সীমার বাহিরের কোনো শব্দ কিন্তু আমরা শুনতে পাবো না, শ্রাব্যতার সীমার বাহিরের কোনো শব্দ আমরা শুনতে পাবো না। তাহলে কি হবে, এই শব্দটা হচ্ছে 0.5 হার্টসের, ভেরি ভেরি লেস দ্যান 20 হার্টস। অতএব এটা আমাদের শ্রাব্যতার সীমার মধ্যে পড়ছে না, অতএব এই শব্দটা আমরা শুনতে পাবো না, এই শব্দটা আমরা শুনতে পাবো না। এই সরল দোলকের ক্ষেত্রে এই গতি যদি আমরা একটু বিশ্লেষণ করি তাহলে দেখা যাবে একটা সরল দোলক এই এখান থেকে এই দিকে হলো তার একটা অবস্থান, এখান থেকে এই দিকে হলো একটা অবস্থান, এইভাবে সরল দোলকটা দুলছে। এটা এতে কিন্তু x = 0, এটা হলো সাম্য অবস্থান। যেখানে x = 0 সেটা হলো সাম্য অবস্থান। এটাতে বল প্রয়োগ করে এই দিকে সরণ ঘটানো হলো, এটা x, ত্বরণ কিন্তু তখন আমাদের এই দিকে কাজ করে এ। তাহলে এই বি বিন্দুতে যে কি হচ্ছে, বি বিন্দুতে যে v = 0 হলো, v = 0। তাহলে এখানে আসলো, এইখানে এসে বেগের মান কিন্তু সর্বোচ্চ হয়ে যায়। এইখানে সর্বোচ্চ হওয়ার সময় কি হয়, গতি জড়তার কারণে সে আবার এই দিকে যেতে থাকে। তাহলে সরণ কোন দিকে থাকলো, এই দিকে সরণ, কিন্তু এই দিকে যখনই এ বিন্দুটাকে ক্রস করে সাথে সাথে দেখা গেল যে অভিমুখ, ত্বরণের অভিমুখ এই দিকে হয়ে যায়, এইখানে যে v = 0। তাহলে সি বিন্দুতে আমাদের বেগ v = 0, বি বিন্দুতে আমাদের v = 0, এ বিন্দুতে আমাদের x = 0। যেখানে x = 0 সেখানে হচ্ছে আমাদের বেগের মান সর্বাধিক। আমরা যদি বেগের সেই সমীকরণটা দেখি, বেগ v = ω√a² - x²। তাহলে যেখানে x = 0, তাহলে x = 0 এ বিন্দুতে, তাহলে সেখানে আমাদের vmax = কত হবে, a ω। ঠিক আছে। আবার এই বিন্দুতে তাহলে বেগ কত হবে, এই বিন্দুতে x = a, সর্বাধিক দূরত্ব, তাহলে v = তাহলে কত হবে, ω√a² - s², তাহলে 0। এটা হলো v মিনিমাম, সর্বনিম্ন মান। তাহলে সর্বোচ্চ বিন্দুতে যে বেগ 0, সর্বোচ্চ বিন্দুতে বি বিন্দু, এদিকে সর্বোচ্চ বিন্দু হলো সি বিন্দু, তাহলে বি বিন্দু এবং সি বিন্দুতে আমাদের বেগের মান 0। যেটা হচ্ছে আমাদের সরল সন্দিত গতিটা, পর্যায়বৃত্ত যে গতির সমীকরণ বা বৈশিষ্ট্য আমরা লেকচার 1-এ বা লেকচার 2-তে যেটা দেখেছি আমরা, সেই অনুযায়ী এখানেও সরল দোলকের ক্ষেত্রে প্রযোজ্য হচ্ছে সেই শর্তগুলো। অর্থাৎ যেখানে যেখানে যে অবস্থায় বেগের মান সর্বোচ্চ সর্বনিম্ন পাওয়া গেছিলো, এখানেও সর্বোচ্চ সর্বনিম্ন পাওয়া যাচ্ছে। অতএব স্বল্প বিস্তারে স্পন্দিত সরল দোলকের গতি সরল সন্দিত গতি। এর পরের লেকচারে কিভাবে সরল সন্দিত গতিকে সে মেনে চলে, এর গাণিতিক ব্যাখ্যাও আমরা দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। এখন সরল দোলক কী কাজে লাগে, তো সরল দোলকের সাহায্যে সাধারণত 3টা কাজ করা হয়। ব্যবহার যেটা 1 নম্বর কি বলছে, সরল দোলকের সাহায্যে জি এর মান নির্ণয় করা যায়। ব্যবহার সরল দোলকের ব্যবহার। তাহলে সরল দোলকের সাহায্যে জি এর মান নির্ণয় করা যায়। সরল দোলকের সাহায্যে পাহাড়ের উচ্চতা নির্ণয় করা যায়। পাহাড়ের উচ্চতা নির্ণয় করা যায়। 3 নম্বর হলো সরল দোলকের সাহায্যে সময় নির্ণয় করা যায়। সময় নির্ণয় করা যায়, এই সমস্ত কাজগুলো করা যায়। স্প্রিং ধ্রুবকও নির্ণয় করা যায় সরল দোলকের সাহায্যে। তাহলে প্রধান ব্যবহার হচ্ছে এই 3টা, যে সরল দোলক সাহায্যে জি এর মান নির্ণয় করা যায়, সরল দোলকের সাহায্যে পাহাড়ের উচ্চতা নির্ণয় করা যায়, সরল দোলকের সাহায্যে সময় নির্ণয় করা যায়।
তো এগুলো আমরা এর পরবর্তী লেকচারে আমরা এর ব্যবহারগুলো দেখাবো। তো এইগুলো নিয়ে একটু পড়ালেখা করো। এগুলো পড়ালেখা করলে নিশ্চয়ই আমাদের বুঝশক্তিটা আসবে এবং সরলদর্শক সম্পর্কে আমি মনে করি এই লেকচারটা থেকে সঠিক উপলব্ধি আমাদের সৃষ্টি হবে এবং সেই উপলব্ধি থেকে আমাদের পরীক্ষার জন্য যে প্রস্তুতি দরকার, অর্থাৎ পরীক্ষায় যে প্রশ্নগুলো আসে সাধারণত, সেইগুলো যদি আমরা উত্তর করতে পারি তাহলে আমি আমার এই লেকচারটাকে সার্থক মনে করব। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।